জীবন এক অমূল্য উপহার, তাই প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞতার সঙ্গে বাঁচতে শিখো। ঝড় যতই আসুক, ধৈর্য ধরে এগিয়ে চললে একদিন রোদ অবশ্যই হাসবে। মানুষের ভালোবাসা আর ভালো কাজই জীবনের সবচেয়ে বড় সম্পদ। হাসি মুখে কষ্টকে জয় করতে পারাই সত্যিকারের শক্তি। অন্যের উপকার করলে জীবন আরও সুন্দর ও অর্থবহ হয়ে ওঠে। স্বপ্নকে কখনো ছেড়ে দিও না, কারণ স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে চলার সাহস দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। তো এই তো সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। দেখেন বাচ্চা কি করতেছে। আমি কাটাকাটি করব, তো এখানে এসে মানে বলতেছে আমি কাজ করে দিব। ওকে দিয়ে আমি টুকটাক কাজ করাচ্ছি, মানে জেদ ধরতেছে যে এটা আমি করব, ওটা করব, সেটা করব। তো যাই হোক, বাচ্চাকে ঠান্ডা রাখা লাগে, অনেক কিছু করতে হয় বাচ্চাকে ঠান্ডা করতে গিয়ে। তো এখানে আমি রুটি বানাবো, তো রুটির জন্য আমি কড়াতে পানি নিয়েছি, ও ওটা ধরে টানাটানি করতেছে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে ওকে ভুলায় ভালায় সরাই দিলাম। বাজার চলে আসছে, কি বাজার আসছে তাই দেখতেছি। এখানে কলা নিয়ে আসছে, কাঁচা কলা আছে। তারপরে এখানে মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। কাঁচা কলা, মিষ্টি কুমড়া, তারপর আর কি নিয়ে এসেছে দেখা যাক। এগুলো আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। এখানে আছে পটল, করলা ভাই দেখলে আমার এখন খুব বিরক্ত লাগে, কারণ আমার একটা সময় করলা খুবই পছন্দের একটা খাবার ছিল, এখনও আছে। তবে জামাইয়ের কারণে আমার মানে কি বলবো, আর ভালো লাগলো না আর কি। কথাটা বলতে ইচ্ছে হলেও বলতে পারতেছি না। তো আসলে কথা হচ্ছে কি, যে সে কিন্তু করলার ভর্তা খায়, সরাসরি করলা ভর্তা খায়। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে করলার ভর্তাটা আমি করি। তো ঠিক এইভাবে করলা ভর্তা খেলে কারোর রুচিতে আসবে না যে এভাবে করলা ভর্তা করে খাই। করলা সবসময় আলু দিয়ে নালে পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতেই মজা লাগে, মানে ভাজিটা খেতেই মজা লাগে। তো ওরকম করে ভর্তা কেউ খায় না, আমার জামাইয়ের খুব পছন্দ, সে কীভাবে গিলে আল্লাহ মাবুদে জানে। তো যাই হোক, এই যে এখানে মিষ্টি কুমড়ার যে উপরের অংশটা আছে, আমি যেহেতু 2 দিন পরে রান্না করব মিষ্টি কুমড়াটা, তো ওইটার উপরের অংশটা আমি ফেলে দেব। তো এই তো আমি আমার মতন কাটা বাছা সব কিছু করে ফেলেছি। এখানে পটল কেটেছি, আর এই যে এখানে করলা ভাজি আমার খুব খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে এখানে একটু পেঁয়াজ আর আলু দিয়ে একটু মানে ভাজবো। আর এই যে আস্তে আস্তে যে করলাগুলো আছে না, সেগুলো হচ্ছে গিয়ে আমার জামাইয়ের জন্য রেখে দিয়েছি। এগুলো সে ভর্তা করে খাবে, তাকে সিদ্ধ করে দেবো, সে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করে খাবে। তো যাই হোক, আমি এখানে আরও টুকটাক কাজ করে ফেলেছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে ফেলেছি। আর এই যে এখানে মিষ্টি কুমড়া যেটা দেখাচ্ছিলাম, উপরে যে অংশটা আছে সেই অংশটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে সুন্দর করে আমি এক পাশে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে পরে আরও ভালো হয়, কারণ আমি 2 দিন 3 দিন পরে রান্না করব। এটা আগে থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে একটু পটল আর আলু কুচাই রেখেছি, যেহেতু সকালবেলা বাচ্চা টিফিনে নিয়ে যাবে, রুটির সাথে খাবে। তো সেজন্য ওর জন্য আমি একটু আলাদা করে ভাজি করে রেখেছি। আর বাদ বাকি এই যে দেখেন, সব কিছু রাতের মধ্যে আমি যতটা পারলে পরে ভাতটা তরকারিটাও আমি রেঁধে রেখে দিই, মানে এরকম মনে হয় আমার। তো আমি রাতে যতটা সম্ভব আমি সব কিছু করে টরে রেখে দিয়েছি। এখানে এই যে ছেলের জন্য ভাজি বসাবো, যেহেতু সকালে খেয়ে যাবে, আবার টিফিনে নিয়ে যাবে। তো একটু পটল আর আলু একসাথে মিক্সড করে একটু ভাজি মতন করে দিচ্ছি। একটু সবজি টবজি খেলে পরে শরীর স্বাস্থ্যের জন্য ভালো। একেবারে ফুল মানে আলু ভাজিটা আজকে দিইনি আর কি। তারপরে এখানে ভাবলাম যে তেল যেহেতু কড়াইতে আসছে, আমি এই পটলটাও ভাজি করে ফেলি। সকালে আমার উঠতে অনেক বেশি কষ্ট হয়, 7টার সময় উঠি, তাই আমার অনেক কষ্ট হয়ে যায়। তো সকালবেলা যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে, তারপর বাচ্চাও খাবে, তো তার জন্য আমি টুকটাক করে রাখছি আর কি আগায়। তো রাতের বেলায় যে ডিম ভাজিটা খাওয়া হবে, ডিমটা আমি ভেজে নিয়েছি। ডিম ভাজি হলে তো আর কিছুই লাগে না। তো ডিমটা আমি ভেজে ফেললাম। দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এদিকে ভাজিটাও হচ্ছে, ভাজিটা হতে থাকুক, ডিমটাও হতে থাকুক। তো এরপরে ডিমটা হয়ে যাওয়াতে উঠাই দিছি। এরপরে পটল ভাজি করতে বসায় দিলাম। পটল ভাজিটা থাকলে পরে আমার হাজবেন্ড সকালবেলা ভাত খাবে। 7টার সময় তাকে আমি ভাতটা দিয়ে দিই, সে ভাত খেয়ে অভ্যস্ত।
ভাজি দিয়ে খাবে আর এই পটল ভাজা দিয়ে ভাত খাবে। তো পটলটা আমি রাতের বেলাতেই ভাজি করে রেখেছি চালাকি করে, যেহেতু একটু সকালবেলা যেন একটু আরামে ঘুমাতে পারি। সকাল 7টার সময় উঠে 7:30টার ভিতরে বড় বাচ্চাকে রেডি করে দিয়ে পাঠাই দিয়ে আমি আবার ধাপাস করে শুয়ে পড়ি। তারপরে 9টার সময় উঠে আবার সেই গরুর মতন কাজ করি, এই আর কি। ওয়েদারের অবস্থা কি আর বলবো, কম বেশি সবাই জানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। চারিদিকে দেখেন কীরকম নিঝুম হয়ে আছে, আর যে দেখেন পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, খুব চকচক করতেছে পাতাগুলো, গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এদিকে তো না হয় সুন্দর লাগতেছে, বাকি অন্যদের কী অবস্থা আল্লাহ মাবুদে জানে। চট্টগ্রামের অবস্থা ভালো না, অন্যান্য অঞ্চলের অবস্থাও ভালো না। বন্যা কবলিত মানুষদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সবলভাবে থাকে, সুস্থভাবে থাকে। তাদের অবস্থা এখন খুবই সিরিয়াস, সবসময় দেখতেছি, তাদের জন্য দোয়া করতেছি। তারপরে এই যে এখানে ঢ্যাঁড়স ভাজি করতে চলে আসলাম। ঢ্যাঁড়স ভাজি করতেছি আমি এখানে তেল দিয়ে, আর একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, যেহেতু এটা আমি রান্না করব শিং মাছ দিয়ে। তো এটা আমি করে নিয়েছি, করতেছি আর কি। তার ফাঁকে দেখতে আসলাম যে বাচ্চা কী করে। এদিকে আমি যে বিছানাটা যে গুছাবো, দেখেন ছেলে আমাকে বিছানা গুছাতে দেবে না, মানে অনেক কাজই সে নিজে থেকে করতে চায়। আমি যেটা করব সেটা সে মানে হাত বাড়ায়, সে সেটা করার চেষ্টা করে, পারবেও না ছাড়বেও না। এই যে দেখেন এত বড় একটা কোলবালিশটা নিজে আলগাতে পারে না, নিজেই নড়তে পারে না, তো এটা আলগাচ্ছে। তো যাই হোক, টুকটাক করতে করতে শিখুক, আর সময়টাও কাটে তার এরকম আর কি। নালে পরে ঘ্যান ঘ্যান ভ্যান ভ্যান করতে থাকে, কোলে কোলে খালি সারাক্ষণ খুব ডিস্টার্ব করতে থাকে। তো এই তো, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক দিতে যদি ভুলে যান বা না দিয়ে থাকেন, দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো আমি মশলাটা যখন কষাই ফেলছি, তখন আমি শিং মাছটা দিয়ে ফেলেছি এখানে। এই যে করলাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ। ইচ্ছা করতেছিল না করলা ভাজিটা করতে, আর তো সে ভাবলাম যে পুরোটাই আমি সিদ্ধ বসিয়ে দিই, যেহেতু ভর্তা খাবে হাজব্যান্ড, তো সেজন্য আর কি ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে যে আলু দিয়েছি, আলুটা ভালো করে কষিয়ে নিয়ে যে ভাজা ঢেঁড়সটা আমি ওখানে দিয়ে দিব, দিয়ে একটু ভালো মানে কষায় নিব আর কি। কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। এই যে আমি এখানে ভাজাটা দিয়ে দিয়েছি। আর এই ঢ্যাঁড়সটা ভেজে দিলে পরে সবচেয়ে বেশি ভালো হয় কি, যে ভেজে দিলে ঢ্যাঁড়সটা কিন্তু ভাঙে না সহজে, একদম আস্তে আস্তে থাকে, খেতেও ভালো লাগে। তো এই জন্য আমি ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। তারপরে এই যে পর্যাপ্ত পরিমাণে পানি, একেবারে মানে বন্যা কবলিত মানুষদের মতন এত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। ইদানিং আমার তরকারিতে কেন জানি প্রচুর পরিমাণে পানি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে। আমার রান্নাটি কেমন হলো, কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার নিত্য নতুন ডেইলি ব্লগ দেখতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় যাবে। আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, আপনার কমেন্ট ধরেই আমি আপনার বাড়িতে পৌঁছায় যাব ইনশাল্লাহ। আর এই যে জগৎ বিখ্যাত করলার ভর্তা, আমি তেল মানে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে মাখিয়ে তারপর এটাকে ভালো করে ডলে ডলে ভর্তা করেছি। আমার জামাইয়ের একবারে খুব পছন্দের একটা খাবার, কী করে খায় আল্লাহ মাবুদে জানে। একটুখানি ডালও করেছি। আর আজকের এই আয়োজন ছিল আলহামদুলিল্লাহ। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে এখানে ডালটার মধ্যে আমি কিছু আমড়া ছিল, তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কালকের তরকারি ছিল, পটল ভাজা আছে, সব কিছুই আছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।